শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, নতুন দলের পরিণতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান এবং আমাদের সাথে রয়েছেন চেয়ারম্যান অর্পণ আলোক সংঘ বিথিকা বিনতে হোসাইন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি জনাব খান সাইদ হাসান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে দুটো ঘটনা উল্লেখ করতে চাই। গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে এবং প্রায় সকল গণমাধ্যমেই যেটি এসেছে, একটি ঘটনা হচ্ছে যে মাসখানেক আগে ধর্ষণের শিকার হওয়া একজন নারী, তিনি আত্মহত্যা করেছেন এবং পটুয়াখালীর দুমকিতে তার বাবা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে আক্রান্ত হন তিনি। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তারা ঢাকায় এসে জামিন পায় এবং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে জামিনের ঘটনা, তাতে আক্রান্ত যে তিনি মর্মাহত হয়েছেন এবং তার জেরেই এই আত্মহত্যা ঘটেছে। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় টাঙ্গাইলের ধনবাড়িতে ঘটেছে, সেটি হচ্ছে যে তৌহিদি জনতার ব্যানারে কতিপয় লোকজন তারা একটি পাঠাগার থেকে বেশ কিছু বই, যেটিকে ধর্মবিরোধী বই বলছে তারা, সেগুলো তারা একটি বস্তায় ভরে ইউএনের কাছে জমা দিয়েছে। প্রথম ঘটনাটি নিঃসন্দেহে সামাজিক অপরাধ, অসঙ্গতি, এবং দ্বিতীয় যে ঘটনা যেটি বললাম সেটি মব ভায়োলেন্স বলি, ট্রায়াল বলি, সেই ধরনের ঘটনা। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রথমে আলাপ করব, এরপরে আমরা নতুন দল নিয়েও আলাপ করবার চেষ্টা করব। দর্শক থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা আলাপ শুরু করছি বিথিকা বিনতে হোসাইন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। এই যে ঘটনাগুলো আলাপ করলাম, গত 8 মাসে আমরা দেখেছি, শুধু এই ঘটনাই নয়, নানা ঘটনা দেখেছি। পরিস্থিতির উন্নতি হচ্ছিল, এর মধ্যে আবার দেখতে পাচ্ছি এ ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবনতিই হতে থাকবে? কেমন দেখছেন বিষয়টি? ধন্যবাদ এটিএন সংলাপের জনপ্রিয় উপস্থাপক আমিনুল মজলিস, এবং আমার সাথে আলোচক হিসেবে রয়েছেন অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ দুজন অতিথি, সোহরাব হাসান ভাই রয়েছেন, সাবেক ডিআইজি সাইদ খান, এবং সহ যেখানে বসে আজকে আমাদের এটিএন সংলাপ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, যে বর্তমান সরকার, ফ্যাসিস্ট সরকার পতনের পর একটু জটিল এবং সংবেদনশীল পর্যায়ে রয়েছে। সেখান থেকে নানা বিষয় এখানে কাজ করছে, যেমন প্রশাসনিক দুর্বলতা হতে পারে, রাজনৈতিক অস্থিরতা হতে পারে, রাজনৈতিক প্রভাব হতে পারে, পুলিশ প্রশাসনের, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা হতে পারে, কিংবা নিরাপত্তার হুমকি হতে পারে। নানাবিধ কারণে কিন্তু এই সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে বিচারহীনতার সংস্কৃতি কিংবা বিচার দীর্ঘসূত্রিতা, সকল কিছু কিন্তু রিলেটেড এই বিষয়গুলোর সাথে। তো আপনারা দেখেছেন যে কিছুদিন মানে ছোট্ট একটা শিশু, 8 বছরের শিশু আসিয়া যে ধর্ষণের শিকার হলো, সেখানে আমরা দেখেছি যে সে মৃত্যুবরণ করেছে। তার ধর্ষকের কিন্তু এখনও কোনো বিচার আমরা দেখতে পাইনি। তো এই যে একটা বিচারহীনতা কিংবা দীর্ঘসূত্রিতা, এটা আসলে আমাদের যে অন্যান্য বিষয়গুলোকে, সামাজিক উচ্ছৃঙ্খলতাকে আরও বেশি উস্কে দেয় এবং যারা অপরাধ প্রবণ যারা, তাদেরকেও উৎসাহিত করে যে না, কিছু হবে না। কিন্তু এই বিষয়টা যদি খুব দ্রুত র্যাপিড অ্যাকশনলি এটাকে যদি বিচার করা হতো, ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অবশ্যই আপনি আসিয়ার পরে যে বললেন গতকাল পরশু যে আমাদের জুলাই শহীদের কন্যা, 17 বছরের কন্যা আত্মহত্যা করেছে, সে কিন্তু একটা আশা বেঁচে থাকতো যে না, আমি এটা করা যাবে না, আমি বিচার পাবো অবশ্যই। সেক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে আমাদের সরকারের আরও বেশি চিন্তাশীল হওয়া উচিত এবং দ্রুত এই বিষয়গুলো তদন্ত করা উচিত, এবং ইসলামের যে দৃষ্টিতে যেই ছিল, ব্যবস্থা ছিল, বিচার ব্যবস্থা ছিল, সেটা প্রতিষ্ঠিত হলেও কিন্তু এই ধরনের খুন, এই ধরনের বিষয়গুলো কমে যাবে। কারণ এটা একটা রাষ্ট্রীয় হত্যা বলা যায়। আত্মহত্যা করেছে যে আমাদের জুলাই শহীদের কন্যা, সেটা কিন্তু আপনি আত্মহত্যা বলতে পারেন না, এটা রাষ্ট্রীয় হত্যাই বলা যায়। কারণ রাষ্ট্র কিন্তু ব্যবস্থা নেয়নি বলে সেই আস্থা রাখতে পারে রাষ্ট্রের উপর, তারপরে সে নিজেকে হত্যা করেছে।
আচ্ছা, এছাড়া আপনার কাছে কি মনে হয় কিনা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের যেমন যেটি বললেন জামিন হয়ে গেছে, এই জায়গায় জামিন নিয়েও কথাবার্তা আছে, আমাদের সাথে ডিআইজি খান সাইদ হাসান আছেন, উনিও হয়তো বিস্তারিত বলবেন যে যথাযথ তদন্ত করা কিংবা সেটিকে ঠিকভাবে উপস্থাপন করা কোর্টের, এই বিষয়গুলোতেও কি আপনার কাছে মনে হয় কিনা একটা দুর্বলতা থাকে? না, এটা তো সবার মধ্যে একটা কথা হয়, যখন বিচারটা দীর্ঘসূত্রে অনেক দিন ধরে চলমান থাকে, খুব দ্রুত অ্যাকশন না নেওয়া হয়, তখন এই ধরনের বিষয়গুলো আমাদের মধ্যে চলে আসে যে কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো আসামি বের হয়ে যাচ্ছে কিনা, তো কোনো উচ্চ মহলের তদবির আছে কিনা, এই ক্ষেত্রে কারো কোনো বিষয় ফ্ল্যাশ হয়ে যাচ্ছে কিনা, নানা বিষয় কিন্তু জল্পনা কল্পনার একটা বিষয় থেকে যায় যদি এটা সঠিক সময় আমরা তদন্ত করে বিচারটা না পাই। জি, আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। ডিআইজি খান সাইদ হাসান আমাদের সাথে রয়েছেন। সাবেক ডিআইজি খান সাইদ হাসান, শুনছিলেন আপনি যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আপনি আমাদের এই অনুষ্ঠানেও বেশ কয়েকবার এগুলো নিয়ে আলাপ করেছেন, কিন্তু তারপরেও আমরা যেটি বলছি পরিস্থিতির আসলে কিন্তু সেই অর্থে খুব উন্নতি হচ্ছে না, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক এবং আমাদের যে সম্মানিত দুইজন আলোচক এসেছেন, অত্যন্ত প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, তাদেরকে আমি আমার সালাম জানাচ্ছি। আর দর্শক যারা, শ্রোতা যারা শুনছেন, আপনার মাধ্যমে তাদেরকে আমার সালাম। তো আছে তো, এটা তো ধরেন আমাদের যে প্রত্যাশা, আপনি যে আসিয়ার যে ঘটনাটা বললেন, এটা কতদিন যাবত হয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে বললেন, আবার তদন্তে দুর্বলতা আছে কিনা সেটাও দেখার বিষয়। তবে বাস্তবতাটা হলো যে আমাদের যেহেতু 5ই আগস্টের পরেও পুলিশ এবং রাষ্ট্রের কাছে, যে কথা আমাদের বিথিকা বিনতে হোসেন বললেন, যে রাষ্ট্রের কাছে যে আমাদের যে প্রত্যাশা বেড়েছে, ডেফিনেটলি আমিও একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে সেই প্রত্যাশা অনুযায়ী পূরণ করছে না। তবে ওই যে ধর্ষণ, উনি এই যে মেয়েটা তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, শহীদ, আমাদের এই আন্দোলনের শহীদ, এখন তার পেছনে অন্য কোনো কারণ, আর কোনো কারণ নিহিত আছে কিনা এটা আসলে ডিটেলস না জানা পর্যন্ত বোঝা যাবে না। তখন মেয়েটা ধর্ষিত হলো, আমরা যতই বলি যে আমাদের সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছে, কিন্তু একটা মেয়েকে, এরকম একজন পরিচিত মেয়েকে রাস্তায় ধর্ষণ করবে এবং সে বিচার পাবে না জন্য আত্মহত্যা করবে, এটা মানে এখনো আমাদের সাথে ওইভাবে ম্যাচ করে না। এর মধ্যে আরো অন্য কিছু আছে কিনা এটা দেখতে হবে। আর তদন্তের দুর্বলতা যেটা আপনি বললেন, হ্যাঁ, পুলিশের তদন্তে তো দুর্বলতা থাকতেই পারে। আমরা অবশ্য জানি না যে, অনেকেই জানি না যে তদন্ত কিন্তু পুলিশ একা করে না। পুলিশ তদন্ত করার পরে তারা মানে তদন্তটা কিন্তু করা হয় হলো অন বিহাফ অফ কোর্ট, কোর্টের পক্ষে থেকে তারা তদন্ত করে, এবং কোর্টে যারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা বিজ্ঞ বিচারক যারা আছেন, তারা তদন্ত, আইন, সমস্ত কিছু আমার এই তদন্তকারী কর্মকর্তা চাইতে অনেক বেশি জানেন এবং ওয়াকিবহাল। তাদের কিন্তু এই এখতিয়ার আছে। ওনাদের কাছে যদি মনে হয় যে তদন্তটা যথাযথ হয়নি, তাহলে কোন জায়গায় যথাযথ হয়নি বা কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলোকে চিহ্নিত করে কিন্তু উনি আবার এই ডাইরেকশন দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যে আমার চাকরি জীবনে আমি খুব কম দেখেছি, আর এখন তো দেখিই না, যে পুলিশের তদন্তে কোথায় কোথায় দুর্বলতা আছে সেইটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত থেকে বলেছে। খুব কম, আমি খুব কম শুনি। এটা যে এখন অনলি ভিজিবল অর্গানাইজেশন, তাকে আমরা সবাই দেখি, যেন সবাই তাকেই ব্লেম করা হয়। কিন্তু যেটা বিথিকা আপা বললেন, যে এটা আসলে সার্বিকভাবে রাষ্ট্র থেকেই এটা দেখা উচিত যে এটা কেন, কোন জায়গায় কোন সমস্যার কারণে এই কাজগুলো হচ্ছে না। এটা পুলিশ একটা রাষ্ট্রের ছোট্ট ক্ষুদ্র একটা অংশ, তো সেই অংশকে আমরা দায়ী না করে রাষ্ট্র কিভাবে এটাকে আরো বেগবান করতে পারে, তাদের গভর্নমেন্ট মেশিনারিজ গুলো, সেগুলো যদি যত্নবান হতে পারলে আরো আরো খুব ভালো হতো। তো তারপরেও দেখি যদি এর মধ্যে আমাদের সৌরভ সাহেব তো এই ব্যাপারে খুবই সিনিয়র একজন জার্নালিস্ট, ওনার কাছে হয়তো কোনো অবজারভেশন থাকতে পারে। কিন্তু বহুদিন যাবৎ ক্রাইম, পুলিশ, পলিটিক্স এগুলো নিয়ে উনি কাজ করছেন, বা ওনার লেখালেখি আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি, লেখাগুলো খুব বিশ্লেষণ ধর্মী, দেখি উনি কি বিশ্লেষণ দেন তারপরে যদি হয়। আমার মনে হয় যে বিষয়টা ওইটা একটা, যে ধনবাড়ির কথা যেটা বললেন, তৌহিদি জনতা, তো যাই হোক, তারা বই এক জায়গায় থেকে সিজ করে নিয়ে ইউনো অফিসে জমা দিলেন। তো আমার মনে হয় এই কাজটা সিজ করে জমা দেওয়ার আগেই যদি প্রশাসনের সাথে বা ইউনো সাহেবের সাথে যোগাযোগ করে তার একজন প্রতিনিধি নিয়ে যদি কাজটা করতেন, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে হতো না। তো কোনটা ইসলামিক আর কোনটা অন ইসলামিক, এইটা নিরূপণ করার দায়িত্ব তৌহিদি জনতার নামে যে সংগঠনটা, তাদের আছে কিনা আমি সেটাও জানি না। যদি না থেকে থাকে তাহলে তো কারো বাড়ি থেকে, কারো দখল থেকে, পজেশন থেকে কোনো কিছু সিজ করা, এটা তো আইনের ভাষায় পরিভাষায় একটা অপরাধ। তো
তো জি। সেটা কেন কিভাবে করেছে আমি অত ডিটেল জানি না, বাট যদি জনাব খান সাইদ এটা- হাসান, মানে বিষয়টি জি। কি আপনার কাছে কি মনে হয়, আপনি একটু মেলাবেন যে এটি কি ওই রকম কিনা? কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে কারো কাছে হয়তো দেখা গেল যে কোনো কোরআন হাদিসের বইও পাওয়া গেল কিংবা তর্জমা পাওয়া গেল, কোনো অনুবাদ পাওয়া গেল, সেগুলোকেও ইসলামী বই রয়েছে, জিহাদি বই রয়েছে, এগুলোর কথা বলে বিগত সময়ে আমরা দেখেছি এই তকমা দিয়ে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ট্যাগ করা হতো এবং তাদেরকে দোষারোপ করা হতো, আইনের আওতায় নেওয়ার হতো, এরকম একটি বিষয়। এখন আবার দেখছি এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়, মানে সেটিরই একটি রিভার্স রূপ বা রূপ কিনা আপনার কাছে? হ্যাঁ, হতে পারে, মানে ইমোশনের রিয়াকশন, পিপল পারসেপশন বা পিপল যে ইমোশন গত 17-16 বছর যেটা হয়েছে সেটা তো আমরা জানি, রাষ্ট্রই এগুলো করতে প্রশ্রয় দিয়েছে এবং করতে উৎসাহিত করেছে। এটা তো আমরা বিভিন্ন দলিল, দস্তাবেজ, ডকুমেন্টেশন এগুলো দেখে আমরা তো ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি, আমরা দেখেছি। ওই সময়টা তো সবটাই ছিল বলতে পারেন সেই তৌহিদি জনতার ভাষায় যদি বলি প্রায় অহমী জাহলিয়াতের যুগের প্রায় কাছাকাছি। কাজে কিন্তু এখন যেটা আমরা জানি যে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি এরকম কোনো ইমোশনাল বা হটকারী কোনো কাজ করে, অন্তত রাষ্ট্র যে তাকে পৃষ্ঠপোষকতা করছে না, এই ব্যাপারে কিন্তু আমরা বোধহয় সবাই একমত। তো কাজেই ওই সময় যেটা করেছে সেটা রাষ্ট্র করিয়েছে তাদের কিছু অর্গান দিয়ে বা তাদের কিছু লেসপেন্সার দিয়ে। তো এখন তার সেটা নাই, কাজে এটাও দেখে আমার মনে হয়। তবে সিজ করে নিয়ে মানে বস্তা বেঁধে নিয়ে টিউনো সাহেবের কাছে দেওয়ার আগে টিউনো সাহেবের কাছ থেকে একজন প্রতিনিধি সহ কাজটা করলে কিন্তু লফুল হতো। ম্যাজিস্ট্রেট তো যে কোনো কিছু যে কোনো সময় সিজ করতেই পারে বা যে কোনো জায়গায় ঢুকতেই পারে। তো এই কাজটা আইনের পরিভাষায় অতটা লফুল হয়নি। তারপরে আমি জানি না ওখানকার সিচুয়েশন। আর তৌহিদি জনতা বলে তো কোনো কথা, এটা ভার্চুয়াল জিনিস, নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তিরা করেছে এটা। তো সেই তৌহিদ জনতার ব্যক্তি কারা, তাদের পরিচয় কি, তাদের রাজনৈতিক উদ্দেশ্য কোনো আছে কিনা, তাদের কোনো বৈষয়িক উদ্দেশ্য আছে কিনা, এগুলো দেখলে জানলে হয়তো বোঝা যাবে যে কাজটা কেমন। তবে মানে সিম্পল যেটা আপনি বর্ণনা দিলেন এই পরিভাষায় এটা আইনসম্মত হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবার চেষ্টা করব এবং সকলের একটা বোধের জায়গায় ইতিবাচক পরিবর্তন হবে সেটি যেমন চাইব, পাশাপাশি আপনি যেটি বললেন যে রাষ্ট্র এটি যেহেতু সমর্থন করে না, সুতরাং রাষ্ট্রেরও যখন পদক্ষেপ নেবে মেজার্সগুলোতেই আসলে সেই মেসেজটা দেবে যে রাষ্ট্রের কোনো অর্গান বা রাষ্ট্র নিজে এই জিনিসগুলোকে সেই অর্থে পৃষ্ঠপোষকতা দিচ্ছে না, প্রপারলি অ্যাড্রেস করছে। আমরা সেটি প্রত্যাশা করব। শুনে আসি জনাব সোহরাব হাসান, আপনি শুনছিলেন দুটি ঘটনার বিষয়ে। কঠিন অবস্থায় আমরা আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্বিতীয় হচ্ছে নতুন দলের কি হবে। আইন শৃঙ্খলার বাহিনী কেন? আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে। তো রাষ্ট্রের দৃষ্টি কি আইনের শাসন, আইন কারো হাতে নিতে না দেওয়া। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি 5 আগস্টের পর আইন নিজের হাতে নেওয়া হয়েছে। কারণ সর্বশেষ যে লাইব্রেরির ঘটনা বলা হলো, এখন আওয়ামী লীগ আমলে একটা ট্যাগ দেওয়া হতো, চিহ্নিত করা হতো যে জিহাদি বই, আর এখন বলা হয়েছে ইসলাম বিরোধী। তো দুটোর মধ্যে খুব পার্থক্য নেই, অর্থাৎ দুটোই কিন্তু স্বার্থ উদ্ধারের জন্যে, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ। এখানে ইসলামের কোনটি ইসলামিক কোনটি অন ইসলামিক, এটি ইসলামী যারা স্কলার, যারা বুজুর্গ, তারা এটি নির্ধারণ করবে। সেখানে তো করেনি একটা জনগোষ্ঠী যে তৌহিদি জনতা। জি, সাইদ হাসান ভাই বললেন যে আওয়ামী লীগ আমলে রাষ্ট্র প্রশ্রয় দিত, বেআইনি তৎপরতা এখন দেয়া হয় না। এটি যদি বাস্তবে হতো খুবই খুশি হতাম এবং নির্ভয় থাকতাম, কিন্তু বাস্তবে এটা সব জায়গায় হয় না। একটা মেয়ে কোন পোশাক পরবে এবং সেটা নিয়ে কিন্তু তাকে হেনস্থা হতে হয়েছে। যার অভিযুক্ত তাকে গ্রেপ্তার করার পর কি হয়েছে সেটাও আমরা জানি। দ্বিতীয় হচ্ছে যে একজন রোজার সময় নারী সিগারেট খেতে পারে, ধূমপান করতে পারবে না, পুরুষ পারবেন। এই যে দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু কেউই পারবে না। এটা কেউ পারবে না, বা কেউ পারবে যে যদি বৃহত্তর জনগোষ্ঠী অনুসারী মানে ধর্মানুভূতিতে যদি আঘাত লাগে এমন কোনো আচরণই করা ঠিক নয়। তো মব ভায়োলেন্স যে বিষয়টা হচ্ছে দলবদ্ধ যে সহিংসতা, এই ঘটনাগুলো বন্ধ। মব জাস্টিস বলা হচ্ছে অনেকে বলছে। জাস্টিস, এখানে জাস্টিসের কোনো বিষয় না। জাস্টিস হচ্ছে ন্যায় বিচার, এটা তো ন্যায় বিচারের বিরোধী। আমাদের আইন একেবারে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সমকালী 2 দিন আগে, সম্ভবত গতকালই, যে
অপরাধের সব সূচক হচ্ছে ঊর্ধ্বমুখী। আপনার চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি। আপনি দেখুন যে ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন তার বাইরে একটি ঘটনা সিদ্ধেশ্বরী। একজন নারী রাস্তার উপর দাঁড়িয়েছিলেন, তার পাশ দিয়ে একটি গাড়ি, প্রাইভেট গাড়ি, এটা না যে সাধারণত আমরা দেখি যে বাইকটাইকে এ ধরনের ছিনতাই হয়, সেই গাড়ি থেকে তার ভ্যানিটি ব্যাগ যেহেতু কাঁধে ছিল, ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে এবং সেই ভদ্রমহিলা যেহেতু ভ্যানিটি ব্যাগ ধরা ছিল সেটা ছুটে যায়নি, তাকেও কিন্তু টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে গেছে এবং গুরুতর আহত। তা এই যে অপরাধীরা কিভাবে সাহস পায় যে আমার কিছু হবে না, বিচার হবে না, প্রথমত মামলা হবে না, মামলার সময় দেখা হয় যে এ কোন দলের, এ কোন মতের, এখনো দেখার কথা না। এখনো সেটি আওয়ামী লীগ আমলে এক ধরনের ছিল, এখন আরেক ধরনের। আপনি দেখেছেন যে আজকে আইজিপি যে বলেছেন যে অপরাধ তদবির আসছে, হ্যাঁ, একটা হচ্ছে তদবিরের কথা বলেছেন, আরেকটা বলছেন যে অপরাধ করে হয়তো 7-8 জন বা 10-15 জন, আর মামলা হয় 300 জনের বিরুদ্ধে। এই যে 300 জনের বিরুদ্ধে সে মামলাটা নেয় কে? আইনশৃঙ্খলা, এবং তারও ব্যাখ্যা দিয়েছেন যে যদি পুলিশের কাছে কেউ মামলা নিতে আসে, মামলা তো অভিযোগ নিতে আসলে তার তো গুণাগুণ বিচার করার সুযোগ নেই ওই মুহূর্তে। এখন কথা হচ্ছে সার্বিক একটা পরিস্থিতি। আপনারা দেখেছেন যে 5 আগস্টের পর অনেক মামলায়, হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা, অন্য মামলায়, যে বাদী জানে না যে কার বিরুদ্ধে মামলা হয়েছে, বাদী ওই আসামিকে চিনে না। আসামি দিনাজপুরে ছিল, ঢাকায় হত্যা মামলার আসামি হয়েছে। আসামি ঢাকায় ছিল, চট্টগ্রামে হত্যা মামলার আসামি হয়েছে। মানে এই ঘটনা কিভাবে, মানে সেটিকে বিগত সময়ের পুনরাবৃত্তি বলা যায়। বিগত সময় দেখেছি আমরা সানাউল্লাহ মিয়া মারা গেছে, তাকেও একটা মামলা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং মানে মৃত ব্যক্তি, আমাদের চেহারা বদল হয়েছে, চরিত্র বদল হয়নি। এখন সত্যিকারভাবে আইনশৃঙ্খলার যদি উন্নতি করতে হয়, জনগণের নিরাপত্তা দিতে হয়, জনগণকে আস্থায় রাখতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে যে এ অপরাধী, তাকে মানে সে অপরাধ করেছে, তার আগেই যদি রাষ্ট্র সন্দেহ করে যে এ অপরাধ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনারা দেখেছেন যে অপারেশন ডেভিল হান্ট হয়েছিল, হঠাৎ করে এটা থেমে গেল কেন? কারণ ডেভিল হান্ট হয়েছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, এবং বিশেষ রাজনৈতিক দলের বা মতের অনুসারীদের ধরার জন্য। পরবর্তীকালে দেখা গেল যে তার ডেভিল আর নাই, তারা না, ডেভিল আছে কিন্তু হান্ট করা হবে না, মানে ডেভিলটা ধরা পড়ছে না। এখন ক্ষমতাচ্যুত সরকারের যারা অপরাধ করেছে তারা তো পালিয়ে গেছে, কেউ জেলে গেছে, কেউ দেশে পালিয়ে আছে, কেউ বাইরে আছে। কিন্তু এই অপরাধগুলো ঘটছে কিভাবে, কারা ঘটাচ্ছে? আমরা তো দেখলাম যে 3 দিন যে সরকার ছিল না, দেশে তো অপরাধ ছিল না তখন। 5 থেকে 8 পর্যন্ত তো মানুষ নির্ভয়ে চলাফেরা করেছে, নিরাপদ বোধ করেছে, কিন্তু আজকে নিরাপদ বোধ করে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সময় এসে দাঁড়িয়েছিল। বিথিকা বিনতে বললেন, আমি যদি ভুল না শুনি, যে ইসলামী আইনে বিচার, এটা তো ভয়াবহ। কারণ আমরা তো ইসলামী আইনে চলছি না, আমার শরিয়া আইনে চলছি না, আমরা চলছি কিন্তু যে আমাদের যে প্রচলিত আইনের কথা হয়তো আমাদের প্রচলিত আইন। সুতরাং এটি উপদেষ্টা একবার এই ধরনের একটা কথা বলেছেন। আচ্ছা, যে দেশটাই বলেন এবং যে উপদেষ্টাই বলে থাকেন, আওয়ামী লীগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলছিলেন যে যদি এমনি বিচার না করা যায়, তরবারি দিয়ে বিচার করা। তো এই ধরনের কথাবার্তা হচ্ছে যে দায়িত্ব এড়ানো। মানে আপনাকে যে আইন আছে সেই আইনেই বিচার করা হবে, যে আইন আছে তাতেই বিচার, যে আইনে সেটাই যথেষ্ট, কিন্তু আইনটি যদি প্রয়োগ হচ্ছে কিনা সঠিক নিরপেক্ষভাবে প্রয়োগ করতে হবে। আমার লোক বলে তাকে ছাড় দেওয়া হবে, যেটা আওয়ামী লীগের আমরা 15 বছরে দেখেছি, তার থেকে বেরিয়ে আসতে হবে এবং অপরাধীকে অপরাধী হিসাবে দেখতে হবে। তাহলে আমি মনে করি যে এটি, এবং যে নামেই হোক, সেটি আওয়ামী লীগের নামে যদি অপরাধ করে, সেটাও অন্য নামে করলেও সেটাও অপরাধী হিসেবে দেখতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে। আর
এই যে গয়রহ মামলা এবং আসামি করে, এটা বিচারকে বন্ধ করা হচ্ছে, বিচারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আজকে দেখুন, আমরা যখন এই আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছি, নারায়ণগঞ্জে একজন সাবেক আইনমন্ত্রী বলে কথা নয়, একজন আসামির নিরাপত্তার দায়িত্ব কিন্তু আদালতের, নিঃসন্দেহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শারীরিকভাবে, কারণ সে সরকারের হেফাজতে করা হয়েছে। তাকে আমি মনে করি যে এটি সরকারের যে ভাবমূর্তি, সেটা অনেকাংশেই কিন্তু এটি ম্লান করেছে। তাই ভবিষ্যতে এটা আমি মনে করি সরকার নীতি নির্ধারকরা এই ব্যাপারে সজাগ থাকবেন। রাজনৈতিক সরকারের মধ্যে কি আছে, যে আমার তো দল আছে, আমি এই দল দিয়ে সব, এই নেতাকর্মী দিয়ে আমি সব ঠিক করে দেব। কিন্তু এই সরকার কিন্তু জনগণ ছিল, যে জনগণ যে আস্থা রাখছে, নির্দলীয় জনগণ। এই নির্দলীয় জনগণ যদি নিরাপদ না থাকে, নিরাপত্তা বোধ না করে, তাহলে কিন্তু সরকারের সঙ্গে জনগণের যে বিচ্ছিন্নতা আরও বাড়বে এবং সরকার মানে সব কিছুই খেয়ে হারিয়ে ফেলবে। জি, আমি আপনার কাছে আসবো। আমি একটু ডিআইজি খান সাইদ হাসান আপনার কাছে যাব। যে জনাব সোহরাব হাসান যে বিষয়গুলো বলছিলেন, আপনি বলছিলেন যে ওনার যে অবজারভেশন, তার ভিত্তিতে হয়তো বলবেন, সেগুলো বলবেন। পাশাপাশি এই যে আসামি নিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে, যেটি আমরা সংক্ষুব্ধ জনতা বলি, বিক্ষুব্ধ জনতা বলি, যাই বলি, তাদের মানে একেবারে ফিজিক্যাল অ্যাসাল্টেশন পর্যন্ত হচ্ছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? যে এটি তো আইনশৃঙ্খলা বা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তাদের এক ধরনের গাফিলতি কিনা কিংবা দুর্বলতা কিনা, কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ। সোহরাব হাসান সাহেব যেটা বললেন, ওনার কথার মধ্যে থেকে প্রত্যেকটা বিষয়েরই যে আলটিমেটলি কিন্তু যে দায়টা বর্তায় রাষ্ট্রের উপরে। এবং এই যে পুলিশ বলেন বা অন্যান্য যে সমস্ত মেশিনারিজগুলো আছে, হাইকোর্ট থেকে অন্য উপরে মানে আপার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বাদে আর যত মেশিনারিজ আছে সবগুলোই গভর্নমেন্টের নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে। তো কাজে এখন রাষ্ট্রকেই ঠিক করতে হবে যে এটা কেন এটা ফাংশন করছে না, কি করলে ফাংশনিং করা যাবে। আমরা ব্রিটিশ আইন নিয়ে এত সমালোচনা করি, ঔপনিবেশিক আইন, তমুক আইন, ওই আইনটাই যদি ঠিক মতো প্রয়োগ করা হয়, যেমন ধরেন, তাহলে কিন্তু আমাদের সমস্যা 80% আর থাকবে না। কেন আমি আপনাকে বলি, এই যে যেমন আমাদের সোহরাব হাসান সাহেব বললেন যে আপনার অপরাধের চাইতে অপরাধ ভীতিটা মারাত্মক। আমাদের দেশে কিন্তু পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্যালি কিন্তু অপরাধ খুব বেশি হয় না, কারণ আমাদের যে জনসংখ্যা এবং আমাদের যে দেশের আয়তন, সেই বিবেচনায় পৃথিবীর অনেক সভ্য দেশের চাইতে আমাদের অপরাধ তুলনামূলক অনেক কম হয় কম্পারিজন। কিন্তু আমাদের মধ্যে যেটা মারাত্মক আছে, যেটা সোহরাব হাসান সাহেব বলেছেন, যে অপরাধ ভীতিটা কাজ করে। কেন? যে আমরা জানি যে একটা অপরাধ হলে সেই অপরাধের আদৌ বিচার হবে কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে 99.99% লোকের মধ্যে সংশয় থাকে। আপনি দেখেন আমেরিকার মধ্যে একটা সুসভ্য দেশে স্কুলের মধ্যে ঢুকে গুলি করে ছাত্রদের মেরে ফেলতেছে, অমুক জায়গায় করতেছে, এটা কিন্তু আরো ভয়ঙ্কর। এরকম কোনো ঘটনা আমাদের দেশে এখন পর্যন্ত আল্লাহর রহমতে হয় নাই। কিন্তু তারপরে ও দেশের এই সমস্ত অপরাধে কেন ভয় পায় না? ওরা বিশ্বাস করে, ওরা জানে যে অপরাধ যিনিই করে থাকুক না কেন, যে গোষ্ঠীর নামে করুক আর যাই করুক, যে ব্যক্তির দায় সে তাকে আইনের আমলে আনতে কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স করবে না। কিন্তু আমাদের দেশে সেটা নাই। এখন এটা থামানো যায় কিভাবে? এটা আমরা একে অপরকে দোষ দিতে পারি, কিন্তু যে ওর জন্য হচ্ছে না, সরকার বলতে পারে বিএনপি একটা বড় দল, আমরা সেরকম ইয়ে পাচ্ছি না। আমরা আবার বলতে পারি তাদের ওই ব্যক্তির, ওই গোষ্ঠীর অনেক টাকা পয়সা আছে, তাদের ইনফ্লুয়েন্স করতেছে, সব ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা দায় কিন্তু ব্যক্তির। রাষ্ট্র বলেন এটা ভার্চুয়াল জিনিস, সরকারও এটা ভার্চুয়াল জিনিস, কিন্তু এই দায়িত্বগুলো পালন করে ব্যক্তি বিশেষ। সেই ব্যক্তির দায় যদি আমরা নির্ধারণ করতে পারি, এবং এই আইনও ক্লিয়ার বলা আছে যে যার উপরে যে রেসপন্সিবিলিটি, ওসির উপরে কি, ডিসির উপরে কি, ইভেন মন্ত্রীর উপরে কি, সরকার প্রধানের উপর কি, সবার দায়িত্ব নির্ধারণ করা আছে। সেই দায়িত্ব সে যদি যথাযথভাবে পালন না করে, তাহলে তাকে দায়ের মধ্যে আনা। আমি যদি পুলিশের কথা যদি বলি, যে আপনি আজকে যেমন বললেন যে আমাদের যে একজন মন্ত্রী নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এইটার ওনাকে এসকর্ট করার দায়িত্ব ছিল একটা পুলিশ, মানে সরকারের পক্ষে বা রাষ্ট্রের পক্ষে একটা পুলিশ ডিপার্টমেন্টের। তাহলে এইটা পুলিশ ডিপার্টমেন্ট একটা অনেক বড় জিনিস, ভার্চুয়াল জিনিস, কোনো না কোনো কর্মকর্তার উপরে দায় ছিল। সেটা হলো সেই কোর্ট ইন্সপেক্টর হতে পারে, সেই যারা রেসপি হতে পারে, আমি জানি না কারা কারা এটার মধ্যে ছিল। তা তারা কেন এটা ফেল করলো? এটা যদি তাকে আপনি পার্সোনালি যদি রেসপন্সিবল করা যায়, তাহলে এইটা দেখবেন অনেকখানি কমে যাবে। কিন্তু আমরা করি কি, এই যে ধরুন আপনি যেটা বললেন যে যে সংগঠনের নামে কাজটা করছে, সংগঠনের নামে নয়, সংগঠনের মধ্যে 1 জন 2 জন 5 জন কারা কারা সাথে সম্পৃক্ত ছিল, আপনি তাদেরকে অ্যাসাইটেন করে তাদের আইনে আমলে আনেন। এখন বলতে পারেন যে আইনে আনতে গেলে দীর্ঘসূত্রিতা, কোর্টের বিচারের দীর্ঘসূত্রিতা, তদন্তকারী কর্মকর্তার দুর্বলতা, এগুলো তো দূর করার জন্যই তো আমরা রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে দেশের জনগণ।
বা দেশের মানুষ। তো সেই রাষ্ট্র তালিকা আমরা বলবো যে রাষ্ট্র ঠিকভাবে কাজ করতে পারছে না, বা তাদের হাতে আইন আছে, তাদের হাতে প্রশাসন আছে, তাদের হাতে গভর্নমেন্ট অল মেশিনারিজ এখন তাদের হাতে, এমন রাজ্যে না এটা এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু না, সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকার পরও সেটা পারতেছে না। তাহলে আমাদের রাষ্ট্রকে ঠিক করতে হবে যেটা কেন হইতেছে না। এটা আমাদের দায়িত্ব না, এটা আমরা হয়তো যে জামসুল হাসান সাহেব যেটা বললেন বা বিথিকা আপা যেটা বললেন, যে আমরা হয়তো আমাদের প্রত্যাশাটা বলতে পারি, কিন্তু বাস্তবায়ন করবে ওনারা কেন করতে পারছে না সেটা ওনাদেরকে দেখতে হবে। আর একটা জিনিস যেটা যে আমাদের এই ধরনের কথা যেটা আইজি সাহেব যেটা বলেছেন, হ্যাঁ আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে বলেছেন, মিথ্যা মামলা দেওয়া ইটসেলফ ইজ অ্যান অফেন্স। আমরা আজ পর্যন্ত মিথ্যা মামলা দেওয়ার কারণে কি কোনো বাদীকে, হ্যাঁ এটা ঠিক যে আইনে বলা আছে কোনো কমপ্লেনেন্ট যদি অভিযোগ নিয়ে থানাতে আসে বা পুলিশ কমিশনার থামাতেই যায়, মামলা থামা ছাড়া অন্য কোথাও হয় না, তাহলে যদি সেটা কগনিজেবল আমলযোগ্য অপরাধ হয়, আমলযোগ্য অপরাধ বলতে গুরুতর অপরাধ যেগুলো সেগুলোই ওভারঅল বলি, এবং যিনি অভিযোগটা নিয়ে আসবেন তিনি যদি সেই অভিযোগে স্বাক্ষর করতে রাজি হন, তাহলে পরে ওসির ক্ষমতা নাই ওই মামলা রুজু করার বাইরে কোনো কিছু করা। তো সেই জন্য ঠিক আছে, 350 জন লোককে নিয়ে এসে যখন মামলা দেয় তখন তাকে নিতে হবে, তার হি হ্যাজ নো আদার অল্টারনেটিভ দেন টু রেকর্ড দ্য কেস, রেজিস্টার দ্য কেস। এরপরে যদি মিথ্যাভাবে কাউকে অভিযোগ দিয়ে থাকে, তাহলে পরে যিনি বাদী হবেন তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বাট আইনি ব্যবস্থা আছে। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যে অভিযোগ দিয়ে মিথ্যা অভিযোগ দিয়েছে সেই অভিযোগের যে শাস্তি, সেই শাস্তিটা বাদীকে পেতে হবে। এটাকে আমরা কখনো ইনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের, আমরা কি কখনো দেখেছি? এখন রাষ্ট্র যদি তাদের আইনগুলো ওইভাবে প্রয়োগ করতে না পারে বা যাদেরকে দিয়ে করাবে তাদের যদি সেই ইফিসিয়েন্সি না থাকে, তাদেরকে রিপ্লেস করে যারা ইফিসিয়েন্সি আছে তাকে আনা যেতে পারে। এটা তো আমরা করছি না। তো সেটা না করে আমরা শুধু রোগের উপসর্গ নিয়ে আমরা আলোচনা করতেছি, কিন্তু রোগটা মেরামতের জন্য আমরা করছি না। আরেকটা কথা যেটা বলি যে সরকার যখন থাকে না, ইয়েস এটা আমাদের খুব বিটার এক্সপেরিয়েন্স, যে এখন উনি যেমন বলছেন যখন সরকার ছিল না তখন ভালো ছিল, এবং আমাদের পূর্ববর্তী কেয়ারটেকার গভর্নমেন্টগুলো আমরা 91 থেকে যেটা দেখেছি, আপনারা দেখবেন তখন তো 3 মাসের জন্য আসতো। ওই 3 মাসে কিন্তু ওইটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ওই সরকার হলো সবচেয়ে দুর্বল সরকার। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের বিচার এক্সপিরিয়েন্স হলো দুর্বল সরকারের সময় আমরা আইন শৃঙ্খলা সব দিয়ে ভালো থাকতাম, যেটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের সঙ্গে আমরা অতটা কমফোর্টেবল থাকি না। এটা ঠিক করার দায়িত্ব রাজনীতিবিদদের, যদি ঠিক হবেন, আর না হলে আমাদের ভাগ্যে কি আছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জি, বিথিকা বিনতে হোসেন, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একটি আছে, নতুন দলের প্রসঙ্গে আলাপ করছিলাম। 8 মাসে প্রায় 26টি দল। জি ধন্যবাদ। 8 মাসে প্রায় 2 ডজনের বেশি দলের আত্মপ্রকাশ ঘটেছে। জনতা পার্টি, জনপ্রিয় পার্টি, জনতা পার্টি, জনতা পার্টি, অনেকগুলো দল। তো এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন শত ফুল ফুটতে দাও। এই শত ফুলটা কি? শত ফুল হচ্ছে গিয়ে বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের সহাবস্থান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারার বিকাশের ক্ষেত্রকে বিকশিত করার সুযোগ তৈরি করে দেওয়া। তো এই যে ধারাবাহিকতা রাজনৈতিক দলের, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, বাকশাল বিলুপ্ত করে যে গণতান্ত্রিক প্রক্রিয়া এসেছেন, সেটারই একটা ধারাবাহিকতা। তো এখানে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবসময় একক ব্যক্তির ক্ষমতা এবং একক দলের ক্ষমতাকে, কর্তৃত্বকে সবসময় নেগেটিভলি প্রেজেন্ট করতেন। তিনি এটা বোধহয় খুব ভিশনারি একটা লিডার যেহেতু ওনাকে বলা হয়, মনে হয় সেটাই সেখান থেকে বসে যে বিগত ফ্যাসিস্ট সরকার যে কর্তৃত্ব, ক্ষমতা, একনায়কত্ব এবং নিজেদের মতামত জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা দেখিয়েছে জনগণকে, সেটা মনে হয় তিনি তখন থেকে উপলব্ধি করতে পেরেছেন বলে এই বিষয়গুলোকে তিনি নেগেটিভলি প্রেজেন্ট করেছেন। এবং রাজনীতিতে যে বিশেষ কয়েকটি ভাষা আছে, সহাবস্থান, সহনশীলতা, মতাদর্শের প্রাধান্য, বহুদল, গণতন্ত্র, রাজনৈতিক সৃজনশীলতা, রাজনীতিতে বৈচিত্র্য, এই কথামালাগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এই পলিটিক্সে ইনক্লুড করেছেন। তো এখানে যে নতুন দলের আত্মপ্রকাশ, নির্বাচনের আগে অনেক দল কিন্তু গঠিত হয়, তাদের প্রত্যেকে কিন্তু বাংলাদেশের একটা কথা আছে, বাঙালি একাই 100, কিন্তু 100 বাঙালি কখনো এক হতে পারে না। তো সেক্ষেত্রে সকলেই কিন্তু ইন্ডিভিজুয়াল লিডারশিপ চায়, যে আমি নিজেই আর অন্য কারো লিডারশিপে আমি যাব না, আমি ব্যক্তি স্বতন্ত্রতা, নিজস্ব একটা বিষয় থাকবে। সেখানে তাদের সাথে কে আছে না আছে সেটা কিন্তু দেখার বিষয় না, তাদের রাজনৈতিক মতাদর্শ কি সেটাও তারা দেখে না, কিংবা তাদের কেউ যদি একটু ভয়েস রেস করতে পারে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল গঠন করে আসছে। নির্বাচন হলে তারা যে ভোটার তাদের কাছে আসবে কিনা
সেটা নিশ্চয়তা নাই, কি এটাও নিশ্চয়তা নাই যে তারা এজেন্ট দিতে পারবে কিনা, সেটা কিন্তু তাদের অতটা সক্ষমতা নেই। কিন্তু তারা একটা রাজনৈতিক দল গঠন করে থাকে, হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে যে ছোট 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 দলগুলো একটা অ্যালায়েন্স করে বড় একটা দলের সাথে তারা নেগোসিয়েশন করবে, প্রত্যেকটি হচ্ছে কি ক্ষমতার শেয়ার চায়, শেয়ার হোল্ডার হতে চায়। তো সেই রকম একটা প্রবণতা আছে। একজন যেমন নতুন রাজনৈতিক দল গঠন করেছে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন করলেন রাজনৈতিক দল। উনি তখন বলেছেন যে 5ই আগস্টের পরে রাজনৈতিক নেতারা বের হয়ে আসছে, যদি আমার কোনো রাজনৈতিক পরিচয় থাকতো তাহলে আমিও খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারতাম, যেহেতু আমার রাজনৈতিক পরিচয় নেই, সেই সময় ছিল না। জনাব রফিকুল আমিন বলেছেন যে যার কারণে উনি রাজনৈতিক দল করেছেন। মানে উদ্দেশ্যগুলো কতটা, মানে এটিকে কি হাস্যকর বলা যায় না, মানে এই ধরনের কথাও আসছে, আমরা শুনতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে কিংস পার্টি এই কথাটার সাথে বাংলাদেশে 2007 সালে বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ পরিচিত হয়েছে। তখন -2 ফর্মুলার মাধ্যমে যে পিডিবি একটা দল গঠিত হয়েছে, ফেরদৌস আহমেদ কুরেশি। তো সেই দলটার অবস্থানের কথা তো নিশ্চয়ই মনে আছে, খুবই রমরমা অবস্থা, তাদের পার্টি অফিসে তাদের বক্তৃতা, তাদের ভাষণ, জ্বালাময়ী ভাষণ, বিভিন্ন মন্ত্রী এমপি আমলারা কিন্তু সে দলে যোগদান করছিল। কিন্তু রাজনৈতিক মাঠ আর রাজনৈতিক ভোটের চিত্র যে দুটো আলাদা, তখন কিন্তু এটা প্রমাণিত হয়েছে। এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি বিএনএম, হ্যাঁ তখন আপনি ওইটার পরিণতিটা কি হয়েছে, এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে তারা নবম জাতীয় সংসদ নির্বাচিত হলে তারাই ক্ষমতা আসবে, ফেরদৌস পিডিপি, গণতান্ত্রিক প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি। তারপর যখন ভোট হলো দেখা গেল কি তারা একটা আসনও পায়নি, এবং তাদের যে রমরমা অবস্থা ছিল তাদের পার্টি অফিসে, সে পার্টি অফিসে মোমবাতি জ্বালানোর লোকটা পর্যন্ত নাই। এমনকি তারপরে কি করেছেন তিনি, পাশাপাশি কোনো লোক না পেয়ে তার স্ত্রীকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারপর তার দীর্ঘদিনের রাজনৈতিক এই একটা জীবন বেজ্জতিভাবে বিলুপ্ত ঘটেছে আর কি। তো এই রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্যই আসে, কিন্তু মানে পরিণতিটা এরকম হয়। এখনো অনেক এরকম স্বপ্ন দেখছেন। নতুন দলের পরিণতি মোটামুটি আপনার কাছে পাওয়া গেল। আমরা একটু শুনে আসি খান সাইদ হাসানের কাছে। খান সাইদ হাসান, আপনার কাছে কি মনে হয় এই যে নতুন দলগুলো আসছে, আত্মপ্রকাশ হচ্ছে 8 মাসে, আমরা বলছি যে সাধারণত আমরা ফলনের ক্ষেত্রে বলি ধানের বাম্পার ফলন, পেঁয়াজের বাম্পার ফলন, এখন দেখছি রাজনৈতিক দলগুলোরও বাম্পার ফলন। রাজনৈতিক দলগুলো 8 মাসে 26টি রাজনৈতিক দল, এটা কি এজন্য কিনা এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল আছে, তাদের হয়তো কিছু মিনিংফুল কার্যক্রমও আছে, আপনার কাছে কি এরকমও মনে হয় কিনা, বা কেউ কি এই অর্থও করতে পারে কিনা যে বিদ্যমান যে রাজনৈতিক দল যারা বিগত সময়ে বিভিন্ন সময়ে দেশের শাসন বলি দায়িত্ব ভারে ছিল, তাদের নানা রকম দুর্বলতাকে চিহ্নিত করে বা এখন নতুন প্রজন্মের কাছে সেটিকে উপস্থাপন করে নতুন একটি ধারায় ফিরবার জন্য তারা সেই প্রচেষ্টা চালাচ্ছে, এবং জনগণের ভিতর এক ধরনের পুরাতন দলগুলোর যে আস্থাহীনতা রয়েছে পুরাতন দলগুলোর প্রতি, তারা নতুন করে সেইটিকে উপজীব্য করে বা সেটিকে নিয়ে চিন্তা করে তারা নতুন করে এগিয়ে আসতে চাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? যাই হোক, আমি অত রাজনৈতিক বিশ্লেষণটা অত ডিটেল করতে পারবো না, আমি যত পুলিশিং নিয়ে করতে পারবো। তারপরেও আমি যেটা বলি, আমি আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন আমি একটু ওয়েবসাইটে যে দেখলাম, আমাদের নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 55টি নিবন্ধিত দল আছে যারা ইলেকশন করতে নিবন্ধিত, আর এখন যারা করছেন তারা তো এখন হয়তো নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো আমার প্রশ্ন হলো যে নিবন্ধনের জন্য যে সমস্ত শর্তাবলী ছিল, যেমন মেইন শর্তাবলী প্রত্যেকটা থানা লেভেলে, উপজেলা লেভেলে, সোফার আই নো, আমি যতটা মনে করতে পারি তাদের অফিস থাকতে হবে। আপনি কি মনে করেন যে এই যে 55টা দলের মধ্যে হাতে গোনা 4-5টা সর্বোচ্চ দল ছাড়া, ইভেন 4-5 না 3টা বা 2টা বা 3টা 4টা দল ছাড়া আর বাকি 51টা দলের কোনো অফিস আছে সারা উপজেলাতে? তাহলে এটা নিবন্ধন কিভাবে পেল? নিবন্ধনটা কে দিয়েছে? তো এই যে যারা দিয়েছে, সরকার দিয়েছে, রাষ্ট্র দিয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষে কোনো না কোনো ব্যক্তি দিয়েছে। যে ব্যক্তি দিয়েছে আপনি তাকে রেসপন্সিবিলিটি ফিক্স করেন, তুমি কিসের উপরে দিলা, দেখবেন বন্ধ হয়ে যাবে। তো আমাদের কথা হলো যে যেটা আমাদের সৌরভ ভাই প্রথমে বললেন, যে অপরাধ করলে আমি এখন করি আর যখনই করি কোনো না কোনো সময় আমাকে এটার জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং আমাকে তাকে এটার পরিণতি ভোগ করতে হবে। এইটা আপনি এনশিওর করেন না রাষ্ট্র থেকে, দেখবেন আপনি সব সমস্যা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। একটা কথা আমি গত ইয়েতে আমি আমার পয়েন্ট ওয়াইজ বলতে পারি না, যে এই 350-400 লোককে যে আসামি করে মামলা দিচ্ছে, এটা থেকে প্রতিকার কি? আমি একটা প্রতিকারের সুপারিশ করতে পারি রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্র আমাদের দয়া করে এটা শোনেন বা নেন, শোনেন বা নেন। সেটা হলো যে আমাদের আইনে আছে এজাহার 2 ভাবে দেওয়া যায়, একটা মৌখিক, একটা লিখিত। এবং আমি যখন প্রথমে প্রফেশনাল হলাম, আমি 91-এর কথা বলছি, তখন আমি দেখতাম যে আমাদের যারা আইন জানা সিনিয়র ছিলেন তারা বেশিরভাগ প্রেফার করতেন যে মৌখিক এজাহার নিতে হবে।
তা আমি তখন বুঝতে পারি না, ভাই মৌখিক তো ভুল হতে পারে একজন মানুষের, লিখিত নিয়ে আসে তো সে সুন্দর করে দেখে টিকে নিয়ে আসতে পারছে। তা আপনি আজকে এজাহারটা এমন একটা জিনিস যে এজাহারে কারোর নাম সন্নিবেশিত না থাকলে তাকে তদন্তে যদি তার নাম পাওয়া যায় তাকে ইনক্লুড করা যাবে না এমন কোনো বিধান নাই। যেমন আমি নিজে 21 আগস্টে আসাম মামলা আসামি ছিলাম, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনিও তাকে আসামি শুধু না, তাকে আমার মতো তার একটা শাস্তিও দেওয়া হচ্ছে, এবং আমরা কেউই কিন্তু এজাহার নামে আসামি ছিলাম না। তথাকথিত মানে তদন্তের মাধ্যমে, সেটা তথাকথিত হোক আর মিথ্যা বা সত্য হোক, সেটা তো পরে হাইকোর্টের রায়ে প্রমাণ হয়েছে যে তদন্তের রায় মিথ্যা ছিল, বাট তদন্তের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে যদি পরে কারোর নাম বাদ পড়ে থাকে এজাহারে, তাকে কিন্তু পরে ইনক্লুড করার সুযোগ আছে। তা আমার কথা হলো যে মৌখিক এজাহারের যে সুবিধাটা হলো, মৌখিক এজাহারের বিধানটা হলো যে যিনি অভিযোগটা দেবেন তিনি থানাতে আসবেন, এসে উনি মৌখিকভাবে বলবেন এবং সেটা ওসি বা ওসির পক্ষে একজন লিখে নেবেন। এইটা যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে ওর 350 লোকের নাম মনে রাখার কথা না। উনি হয়তো দেখবেন বা জানবেন বা শুনবেন, তাতে করে একটা ঘটনা ঘটলে সর্বোচ্চ 10 থেকে 15, 20, 30 জন পর্যন্ত উনি নাম মনে করতে পারবেন, তার চেয়ে বেশি আর ইনক্লুড করার সুযোগ নেই। আপনি এইটি বাস্তবায়ন করেন না, যেটা আমাদের প্র্যাকটিসে আসে যে এজাহার লিখিত চাইতে আমরা মৌখিকভাবে নেওয়াটা প্রেফার করবো। ওয়েল, এরপর যদি সে বলে যে না আমি তখন যে দিয়েছিলাম আমি মনে করতে পারি নাই, আমি পরবর্তীতে আমি আরো খোঁজখবর নিয়ে দেখলাম যে আমি আরো এটার সাথে আরো 10 জন জড়িত ছিল, উনি আলাদা একটা দরখাস্ত দিতে পারেন এবং সেই দরখাস্তটা এজাহারের সাথে একটা মানে ট্যাগ হয়ে গেলে পারে ওইটাও তদন্তকারী কর্মকর্তা বিবেচনা আনতে পারবে। রুল ইজ দেয়ার, প্রভিশন ইজ দেয়ার। আপনি যখন এটা মানবেন না বা মানাবেন না, বা যারা মানছে না তাদের আপনি কোনো দায়ে আনবেন না, তাহলে কি হবে রে ভাই? ব্যাপারটা হলো এরকমই আর কি। আর নিবন্ধিত দলের কথা বলতেছি যে আমাদের তো আসলে অন্য কিছু অন্যভাবে নিয়ে না, আমাদের তো অনেক সময় একটু ফান টানার দরকার হয়, আমাদের তো কিছু একটু মজা টজা করা লাগে। এর আগে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ সাহেব একটা দল করেছেন না, তাতে নাকি 80টা না 81টা ইসলামিক দল নিয়ে উনি একটা করেছেন শেষের দিকে আর কি, একটা জোট করেছিলেন। তা আপনি বলেন ইসলাম নিয়ে আবার ইসলামের আবার দল, ইসলামী দল যারা করেন ওই দল রেসপেক্ট অ্যান্ড রিগার্স তাদেরকে বলছি, তাদের মধ্যে কেন মতভিন্ন থাকে? বইতে একটাই রে ভাই, সেটা কোরআন শরীফ। তাই কোরআনের মধ্যে যদি থেকে থাকে তাহলে কোরআনের ব্যাখ্যা নিয়ে তাদের মধ্যে ডিবেট হতে পারে, কিন্তু ও ভালো না আমি ভালো, ও সত্য পথে নাই আমিও সত্য পথে আছি, এটা তো কোনো বিতর্ক থাকার কথা না। যেগুলো সবই হলো যেটা বললেন আপনি, যে আমি একটা দলের প্রধান হলে একটা আমার নাম হয়, বা যদি আমি কোনোভাবে কাউকে ইনফ্লুয়েন্সকে আমি যদি নিবন্ধিত করতে পারি, তাহলে তো আমার একটা পজিশন থাকে যে আমি নির্বাচন। এই যদি উদ্দেশ্য হয় আর সেটা যদি হয় মতলবী উদ্দেশ্য এবং তার যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, রাষ্ট্র তাদের জন্য ব্যবস্থা নেবে। আপনি নেন না ভাই, এটা তো সবার নিতে হয় না। আমাদের একটা ট্রেনিংয়ে ছিল যে 100 জন ক্রিমিনালের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নেওয়ার দরকার নেই, আপনি 2টা 3টা 5টা বিরুদ্ধে নেবেন আর বাকি 95 জন সতর্ক হয়ে যাবে যে নারী ভাই এই সমস্ত কাজ করলে আমাকে এই বিরুদ্ধে আনতে হয়। এটা ডেটারেন্ট হিসাবে কাজ করে। তা আমি আমি যেহেতু এনফোর্সমেন্ট লাইনের লোক ছিলাম, আমি এনফোর্সমেন্টে বিশ্বাসী। আমি এত তাত্ত্বিক রিসার্চ অ্যানালাইসিস এগুলো সময়ও পাই নেই, আর অত জ্ঞান বুদ্ধিও আমার অত নাই। আমি এনফোর্সমেন্টটা ঠিক মতো এনশিওর করতে পারলে এগুলো সব হয়ে যাবে। এগুলো নিবন্ধিত দল, এগুলো আমাদের মাঝে মাঝে একটু হাসির খোরাক যোগায়, যেটা আমাদের বিধিকা বিনতে হোসেন বললেন না, যে আর কাউকে পাচ্ছে না, নিজের ওয়াইফকে চেয়ারম্যান, আমি ম্যানেজিং ডিরেক্টর, উনি সাধারণ সম্পাদকের করে, আমাদের হাসির খোরাক যোগায়। আপনি বলেন তো এই 55টা দলের মধ্যে আপনি তো, বিশেষ করে আমি সৌরভ ভাইকে প্রশ্ন করতে চাই, উনি তো সবচেয়ে থরো আমাদের মধ্যে যে কয়জন আছে না, বা আমাদের উপস্থাপক আপনার দুজন সবচেয়ে থরো। আপনি বলেন তো 55টা দলের নাম যদি আপনাকে বলতে বলি, আপনি কয়টা বলতে পারবেন? 5টা বলার পর আপনি পাবেন না। এটা ইটস এ ম্যাটার, ফানি জিনিস, এটা মজা করা হইতেছে, আমাদের জাতির সাথে মস্করা করা হইতেছে, এগুলো দেখার দায়িত্ব রাষ্ট্রের। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। শুনে আসে জনাব সোহরাব হাসান, যে নতুন দল নিয়ে তো অনেক কথা হলো, এই যে জাগ্রত পার্টি, জনতা পার্টি, আমজনতা পার্টি, নাম বেশ সুন্দর, এবং বলা হয়ে থাকে যে হোটেলে বা রেস্টুরেন্টে খাবার বিস্বাদ যতই হোক না কেন, হোটেলের নাম সুরুচি রেস্টুরেন্টই থাকে। মানে বিষয়টি এরকমও কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা শুনবো। যতটা না আকৃষ্ট করছে, অনেকটা বিনোদিতও করছে বোধ হয়। না, ধন্যবাদ। না, যারা রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছেন বা করতে চাচ্ছেন, তাদেরকে তো আমরা নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই, কারণ তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে। এখন যে প্রশ্নটি এসেছে সেটি হলো যে রাজনৈতিক দল কি নীতির ভিত্তিতে হবে, আদর্শের ভিত্তিতে, না নেতার ভিত্তিতে? যেটা বিনতে বললেন যে যদি নেতা বড় হয়ে যায়, ব্যক্তিকেন্দ্রিক, সবাই নেতা হতে চায়, তাহলে সবাই একটা দল হবে। একসময় বামপন্থী দলগুলো সম্পর্কে এই অভিযোগ ছিল, এখন বাম ডান মধ্য সবার মধ্যেই এসে ইসলামী দলের কথা সাইদ ভাই বললেন। তা ইসলামী অন ইসলামিক সব দলই এখন বিভাজন, মানে তারা ঐক্য করে বিভক্ত হওয়ার জন্যে। হ্যাঁ, তারপরও যে নতুন 5 আগস্টের পর এই যে রাজনৈতিক একটা গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল
যে আকাঙ্ক্ষা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, একটা নতুন রাজনৈতিক স্বপ্ন দেখাবে দেশকে, সেটি কিন্তু প্রত্যাশা ছিল। এবং নতুন দলের মধ্যে কি সেই নতুনত্ব দেখা যাচ্ছে? সেই বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, তারা অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিলেন, সব নেতৃত্ব দিয়েছেন, সুতরাং তাদের প্রতি কিন্তু মানুষের একটা প্রত্যাশাটা বেশি ছিল। কিন্তু দেখুন 2 মাসেও তারা নীতিটা ঘোষণা করতে পারেনি যে তারা কি আদর্শ চায়, মানে অর্থাৎ গঠনতন্ত্রই। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুরনো ধারাই চলছে, একটা সাড়ম্বরে বড় অনুষ্ঠান করে, বড় ইফতার পার্টি করে দলের কথা জানানো এবং বিশাল গাড়ি বহর করে এলাকায় যাওয়া ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আমরা চাই যে নতুন কথা নিয়ে আসবেন, নতুন চিন্তা নিয়ে আসবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন। এ তো ঠিক যে পুরনো রাজনৈতিক দলগুলোর নেতারা কিন্তু অনেক প্রবীণ, আর সুতরাং নতুনদের তো আসতে হবে, এবং সেটা একটা বড় কারণ। এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় এরশাদের বিদায়ের পর আমরা 33-34 বছর তো কাটালাম, এই 33-34 বছরে নেতৃত্ব তৈরি হওয়ার যে সূতিকাগার ছাত্র সংসদ, সেটি নির্বাচন হয়নি। সুতরাং এই সব দলেই দেখবেন যে নতুন নেতৃত্ব নেই, তরুণ নেতৃত্ব নেই। সে কারণে তরুণরা নতুন দল করুক, আর অন্য অনেক দল তো আত্মরক্ষার জন্য করে, মামলা থেকে বাঁচার জন্য করে, অথবা বড় দলের যেটা বললেন যে হ্যাঁ বিথিকা বললেন যে বড় দলের সাথে একটা জোট করে আসন পাওয়া যায় কিনা, এসব তো থাকেই। কিন্তু মূল কথা হচ্ছে রাজনীতি চলবে তো আদর্শের ভিত্তিতে, নীতির ভিত্তিতে। সেই নীতিগত পার্থক্য কী? এই 26টি দলের তো 26 জনের বাইরে 26 জনেরই নাম জানি না, আর এক দলের একাধিক নেতার নাম জানা তো আরও দুরূহ ব্যাপার। তবু আমরা চাই যে তারা যে দল করছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের নিবন্ধন নেওয়ার জন্য যে তারা তথ্যপত্র দিচ্ছে সেটা সঠিক কিনা, এবং আমি মনে করি এটার একটা আধা বিচারিক একটা প্রক্রিয়া থাকা উচিত। যদি কেউ বেঠিক ভুল তথ্য দেয় তার শাস্তির ব্যবস্থা, শুধু নিবন্ধন না দেয়া নয়, তার শাস্তির ব্যবস্থা করা উচিত। আরেকটি হচ্ছে জিয়াউর রহমানের কথা বলেছেন, অবশ্যই জিয়াউর রহমান বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা। তার দল এবং তার একটা ব্যক্তিগত ভাবমূর্তি বলি, এবং সেটা তিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন। কিন্তু তিনি যে আদর্শের কথা বলছেন, তিনি যে নীতিতে দল চালাতে চালিয়েছেন, এখন কি বিএনপি সেইখানে আছে? এই প্রশ্নটা কি কিন্তু আসে বিথিকার কাছে, যেহেতু তিনি তার কথা বললেন, এই প্রশ্নটা থাকবে যে তার আদর্শ উত্তরাধিকার হতে পারছে কিনা। যদি হতে পারতো তাহলে এত কেন মারামারি, এত কেন দখলবাজি, এত কেন অভিযোগ? এবং নিজ দলের হাতে অনেকগুলো কিন্তু এই গত 8 মাসে মানে দলীয় নেতাকর্মী মারা গেছেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের দ্বিদলীয় ব্যবস্থা দীর্ঘদিন চলে আসছিল, যে আওয়ামী লীগের পর বিএনপি, বিএনপির পর আওয়ামী লীগ, সেটা আওয়ামী লীগই পথরুদ্ধ করেছে, এবং এখন তারা মাঠ ছাড়া, দেশ ছাড়া। সুতরাং এখন বিএনপির উপর কিন্তু মানুষের একটা আস্থা ছিল, বেশ এখনও আস্থা আছে। এবং বিএনপি তো অন্য ডানপন্থী দল না, বিএনপি মধ্যপন্থী দলই, বামপন্থীও না, ডানপন্থীও না, মধ্যপন্থী। কিন্তু তার অর্থনৈতিক কর্মসূচি কী, তার সামাজিক কর্মসূচি কী, তার নারী নীতি কী, তার শ্রম নীতি কী, এটাও কিন্তু মানুষ জানতে চাইবে। এবং সেক্ষেত্রে একটি বড় দল যখন সামনে এগোবে, অন্য দলরাও কিন্তু এগোতে মানে তাদেরও পথ দেখাবে। আর যদি বড় দলই একটা স্থবির অবস্থায় থাকে, অথবা সবসময় দলীয় দলীয় এর ভিতর থাকে, তাহলে কিন্তু মানুষ পুরো রাজনীতি সম্পর্কে কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি হবে, উত্থাপন করেছেন তৈরি হবে। আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত, আমরা শেষ পর্যায়ে এসেছি। যদিও আমরা এই সম্পর্কে খুব সংক্ষেপে বিথিকা আপনার কাছেও শুনবো, জনাব খান সাঈদ হাসানের কাছেও শুনবো, খুব সংক্ষেপে। কোনটা? যেটি বলছেন যে একটি বড় দল, তাদের ভিতর যদি স্থবিরতা থাকে, কিংবা যে ধরনের অন্তর্কন্দল, জিয়া রহমানের উত্তরাধিকার বহন করতে পারছে কিনা? জিয়া রহমানের উত্তরাধিকার অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটা ধারণ করছেন। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলছেন, আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক করছেন, বলছেন যে তোমরা আমাদের বিএনপির এক একজন অ্যাম্বাসেডর, তোমাদেরকে সবাই ফলো করছে, তোমরা কি কাজ করছো সেটা সবাই ফলো করছে, সো তোমরা সতর্ক থাকবে। কিন্তু আপনি দেখেন একটা ফ্যামিলিতে যদি 5টা ছেলে থাকে, 5টা
একটা ভাই বোন থাকে, তাদেরকেও কিন্তু বাবা মা কন্ট্রোল করতে পারে না। তো বিএনপি একটা বৃহৎ একটা দল, সেখানে একজনের মেন্টালিটি এক এক রকমের, সেখানে তো আমরা সবাইকে কন্ট্রোল করতে পারি না। সকল আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা একটু শুনে আসি, খান সাইদ হাসান, শেষ করবো আমরা। আচ্ছা, আমি খুব সংক্ষেপে জাস্ট আমি সৌরভ ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, মানে একটা প্রত্যাশা থাকলো যে উনি এরপরে ছাত্র রাজনীতি নিয়ে একটা আর্টিকেল লিখবেন, সেখানে পৃথিবীর কোন কোন উন্নত দেশ যাদেরকে আমরা ফলো করি, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি, সে কোন কোন দেশে ছাত্র রাজনীতি কোন কোন পর্যায়ে কিভাবে ফ্লেয়ার আপ করেছে, এটা একটু উনি লিখবেন। আমি পড়ে ওটা থেকে ওই ব্যাপারে আমার আইডিয়া খুব কম, আপনি লিখবেন এটা। যে যেমন ধরেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেমন গণতান্ত্রিক দেশ যেগুলো, সেগুলো দেশের ছাত্র, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে ছাত্র রাজনীতি কি পর্যায়ে আছে এবং ছাত্র রাজনীতি কিভাবে এটা হয়েছে, এটা আমি জানতে চাই। এটা আমার ইয়ের জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য লিখবেন। আমার একটা প্রত্যাশা থাকলো, আপনার মাধ্যমে আমি ওনার কাছে সরাসরি আবেদন করে রাখলাম। আর বিএনপি নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সেটা এটা প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা থাকবেই। এখন শুধু প্রতিযোগিতা বিএনপির মধ্যে নয়, আমাদের সর্বক্ষেত্রে প্রতিযোগিতা আছে। আমি একটা উদাহরণ দিই, আমাদের এসবিতে 10 জন পিওন নিবে, তার জন্য 11,000 অ্যাপ্লিকেশন পড়েছে। তো সেম সবখানে আমাদের ভর্তি চাকরি সব জায়গায় আছে। আর বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে করেছেন, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। কেন পারছি না? জিয়াউর রহমান সাহেব যখন ইমপ্লিমেন্ট করেছেন, তখন তিনি রাষ্ট্রীয় প্রধান ছিলেন। উনি আগে বলেছেন যদি কাজ না করে উনি রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে ব্যবস্থা নিতে পেরেছেন, যেটা বিএনপির গত 17 বছরে ছিল না। যার ফলে আমরা শুধু নসিহত করে যাচ্ছি, কিন্তু প্রয়োগ করার ক্ষমতা, সামর্থ্য আমাদের এখনো আসেনি। সেটার জন্য আমরা ইলেকশন চাইছি। অসংখ্য ধন্যবাদ। আমরাও সেটি প্রত্যাশা করব। ভবিষ্যতে কথার সাথে কাজের মিল থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।